This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি বলছেন? তথাগত রায় আপনাদের প্রাক্তন সভাপতি, রাজ্যপাল ছিলেন এক সময়, বা আপনাদের এখনকার সাংসদরা কে মনে রেখেছে? আমার গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, এত বিঘা জমি ছিল, এই তো গল্প শুনেছি আমার বাঙালদের কাছ থেকে। তাতে কি যায় আছে? কি আছে সেটা বলুন। আর আছে বলতে গেলে সেটাও প্রমাণ করতে হলো দিলীপ ঘোষকে লাগে। তাহলে এটা সবাই গায়ের ঝাল মেটাচ্ছে, মানে শুভেন্দু অধিকারীও তাই? আমি কারো কথা বলবো না নাম নিয়ে, অনেকেই এটা করছেন, ঝাল মেটাচ্ছেন, প্রচারে আসার চেষ্টা করছেন, কারো কারো কাছে প্রিয় হওয়ার চেষ্টা করছেন। যে আমি কিন্তু দেখুন দিলীপ ঘোষকে গালাগালি দিচ্ছি, দেখবেন একটু আমাকে একটু। রাজনীতি যা হয় না, এটা না অনেকে বলছেন যে আপনি ভেবেছিলেন আপনাকে এই সভাপতির দৌড়ে রাখা হবে, যেহেতু রাখা হচ্ছে না তাই এখন ভেসে থাকার চেষ্টা দৌড়ে করছেন। নাই, দিলীপ ঘোষ কোনোদিন দৌড়ায়নি। হ্যাঁ, পার্টির কাজে সারা পশ্চিমবাংলা দৌড়েছে, আপনারা ভালো করে জানেন, রোজ নিউজে আসতো। দিলীপ ঘোষ কোনো দৌড়ে কোনোদিন ছিল না। আপনি বলুন তো, প্রথম কথা আমি কোনোদিন রাজনীতি করবো, নেতাগিরি করবো ভাবিনি। যেই নেমেছি, যখন নেমে গেছি, রাজার পাঠ করতে তো গামছা পরে হবে না, তখন রাজার পাঠ করেছি, রাজার মতো পরে, রাজবেশ পরে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষ কোনোদিন টিকিট চায়নি, কোনোদিন পদ চায়নি পার্টি থেকে, কারো কাছ থেকে। আর আমি আপনাকে বলছি, আমার মা বেঁচে আছেন, 84 বছর বয়স, আমার কাছে থাকছেন, আমার সৌভাগ্য সেবা করছি। সেই মাকে জিজ্ঞেস শুনতে, দিলীপ দা তোমার কাছ থেকে কোনোদিন কিছু চেয়েছে? এক গ্লাস জল চাই না, আমি নিজে নিয়ে খাই। এসে গেছে তাকে, আমি তো বলছি আমাকে জোর করে দ্বিতীয়বার করা যায়। আমি তো ভাবিনি একবার হয়ে গেছে, দ্বিতীয়বার। আমি নাড্ডাজিকে বললাম যে হয়ে গেছে 6 বছর, আমাকে মুক্তি দিন, বিধানসভার নির্বাচন হয়ে গেছে, যা রেজাল্ট হয়েছে ওকে, কিন্তু লোকসভার জন্য নতুন নেতা নিয়ে আসুন, 1-1.5 বছর টাইম আছে, যিনি নেতৃত্ব দেবেন আপনারা ডিসিশন নিন, আমাকে ছুটি দিন। বলুন, রাজনীতিতে কেউ বলতে পারে এটা? আপনি জিজ্ঞেস করুন নাড্ডাজিকে কোনোদিন, যে নাড্ডাজি দিলীপ দা এসা বলা था কবি? এটা দিলীপ ঘোষ ছাতি ঠুকে বলতে পারে। আর একটা পদ পাওয়ার জন্য, একটা টিকিট কার্ডের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে লোকেরা। না, কিন্তু এটা বড় কথা বললেন কিন্তু আপনি। আমি বড় কথাই বলেছি, নেতৃত্ব দেওয়ার মতো লোক দরকার। এবার ধরুন আপনি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই রকম যদি দাঁড়ায়, তাহলে এই তিনজনই যদি ধরি, কার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে? সবারই আছে। এখন আপনি মাপকাঠি কম বেশি করতে পারেন, নেতৃত্ব আছে বলে লোক তাকে মেনেছে, পার্টি তাকে দায়িত্ব দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে নেতৃত্বের পরীক্ষা হচ্ছে নির্বাচনে ফেস করতে হবে, রেজাল্ট দিতে হবে। রাজনীতি বাইরে কেউ কিছু বোঝে না, নাহলে আপনাকে ভুলে যাবে। তো আমাকে দায়িত্ব দিয়েছে, আমি লড়েছি। কী ছিল, বিজেপি কোথায় আছে এটা আপনারা জানেন। এখন আমাদের একজন নেতা আছেন, পার্টি অনেক বড় হয়েছে, তিনি তার মতো করে চেষ্টা করছেন। তার রাজনীতিক অভিজ্ঞতা খুব বেশি ছিল না, আমরা সবাই সাহায্য করছি ওনাকে। তৃতীয় হচ্ছেন আমাদের শুভেন্দুদা, যিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ, খালি রাজনীতি নয়, ছাত্র রাজনীতি, তারপরে কাউন্সিলর কী ছিলেন জানি না, বিধায়ক, সাংসদ একাধিকবার হয়েছেন, বিধানসভায় বিধায়ক, মন্ত্রী, এখন তো বিরোধী নেতা। তো নিঃসন্দেহে তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি আছে। তো এক কথায় আমাকেও জিজ্ঞেস করা হয়েছিল, আমি তো প্রেসিডেন্ট ছিলাম, যে বিধায়ক দলের নেতা কে হওয়া উচিত। আমার এখানে প্রশ্ন করার কী আছে, একটাই তো নাম আছে, অমিত শাহ, এদের সামনে আমি বলেছিলাম তখন। মানে আপনি শুভেন্দু অধিকারীকে নেতৃত্বে চেয়েছিলেন? আমি তার নাম বলেছি যে উনি করুন, ওনার চেয়ে যোগ্য লোক কে আছে। এখন আমি তো বিধানসভায় নাই, যখন আমি ছিলাম 3 জনের নেতা ছিলাম। তো উনি এসছেন আজকে বিরোধী দল, তার নেতা, এবং স্বাভাবিকভাবে তিনি মন্ত্রিত্ব এর অভিজ্ঞতা আছে, তার সে সম্মান, স্ট্যাটাস, ক্যাবিনেট র্যাঙ্কে তিনি পাবেন, হওয়া উচিত। তো তিনি আমাদের পার্টির প্রমুখ, তাকে সাহায্য করা, যা করা, তিনি বিধানসভায় লড়েছেন, আমি যতদিন ছিলাম বাইরে লড়েছি, এখন সুকান্তদা লড়ছেন। পার্টি সবাইকে কাজ ভাগ করে দেয়। তো এই যে এত গালমন্দ করলেন, সব অন্য পার্টির থেকে এসে হঠাৎ করে তারা বিজেপি হয়ে গেছে, এগুলো সব কাকে গালমন্দ করেছে? তাদের ঠিক বুঝতে পেরেছে কাকে গালমন্দ করেছে। দিলীপ ঘোষ মন্দিরে গেছে, খারাপ কি ভালো হয়েছে পার্টি ঠিক করবে। পার্টির প্রেসিডেন্ট আছেন, সর্বভারতীয় নেতা, তারা বলবেন আমাকে কান ধরে, এই ঠিক করেন এটা। পার্টি প্রেসিডেন্ট কিন্তু বলে, এখানকার প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে তিনি এন্ডোর্স করেন না। ঠিকই আছে তো, কিন্তু উনি আমাকে বলেননি যাবেন না। উনি ওনার জন্য বলেছেন, ওনার নীতি আছে, পার্টির না, পার্টির এমনি কোনো পলিসি নেই। তো পার্টি বলতে পারবে কি বিজেপি যে মন্দির যেও না, তাহলে তো সুসাইড হয়ে যাবে। তিনি বলেছেন যে পরিস্থিতির কারণে আমি যাবো না, ইত্যাদি, সব ঠিক আছে। আমার মনে হয়েছে যাওয়া উচিত, ডাকা হয়েছে, আমার কাছে সময় আছে, আমি কেন সুযোগ নেব না ভগবানের কাছে যাওয়ার। মানে পরের দিন যেতে পারতেন, মানে পরের দিনও জগন্নাথ থাকবে, আগের দিনও জগন্নাথ থাকবে। আর আমাকে কেউ যদি আমন্ত্রণ করে, সুযোগ হলে রাখা উচিত, কেন রাখবো না আমি? আমার একটা কথা বলুন, সাম্প্রতিককালে যেটা দেখা যাচ্ছে, বিজেপির যতগুলো, অন্তত দুটো ক্ষেত্রে তো বটেই, যখন বিজেপি একটু তামঝাম করে একটা কোনো ব্যাপারে নামছে, ধরুন মুর্শিদাবাদের পর যখন
বিজেপি একটা হিন্দুত্বটাকে আরও সামনে রেখে জোরদার একটা আন্দোলনে যাচ্ছে, সেই সময় আপনি বিয়ে করে ফেললেন এবং গোটা লাইমলাইট আপনি নিয়ে চলে গেলেন। অনেকের খুব কষ্ট হয়েছে আমি কেন বিয়ে করলাম, বিয়ে না করলে ওদের কি লাভ তো আমি জানি না। আচ্ছা আমি বিয়ে কখন করব, কেন করব, কাকে করবো, এটা ওরা ঠিক করে দেবে। যুদ্ধ ঝগড়া হবে বলে বিয়ে করবো না নাকি? কজন না বিয়ে করে ব্যাচেলার আছে বলুন? আমার দরকার হয়নি বিয়ে করার, বিয়ে করিনি, যখন দরকার হয়েছে আমি করেছি, সেটা নিয়েও রাজনীতি হবে। কারণ দিলীপ ঘোষ। আচ্ছা আমি একটা কথা বলি, আপনি যেদিন ওখানে দাঙ্গা শুরু হলো 11 তারিখ, আমি মালদায় ছিলাম। আমার প্রেসিডেন্ট বললেন যে মোথাবাড়ি যে ঘটনা হয় তার বিরুদ্ধে ডিএম অফিস ঘেরাও হবে, আপনি যান নেতৃত্ব দিতে। হয়তো হিন্দুরা আমাকেই চায়, বড় মিছিল ইত্যাদি বিরাট বড় করে হয়েছে, আপনারা কভার করেছেন জানি না। আর যখন ফিরবো রাত্রেবেলা বিকালবেলা আমাকে পুলিশ আটকাইছে ফারাক্কাতে, না খবরদার যাবেন না, ভয়ঙ্কর গণ্ডগোল হচ্ছে, আজ জুম্মার বার। ওই জুম্মা থেকে বেরিয়ে সবাই ওয়াকফ বিল বাপসলো দিয়ে শুরু হয়ে গেছে, আগুন জ্বলছে, 4টায় যাবেন 5টায় যাবেন, ছাড়ছেই না আমাকে। তারপরে আমার কাছে ফোন এলো ধুলিয়ান থেকে, শামশেরগঞ্জ, দাদা মন্দির ভেঙে দিল, দাদা অমুক হলো, দোকান লুট করছে, বিএসএফ আনুন। আমি এডিজি এখানে আছেন গান্ধী, আজ বোধহয় চলে গেলেন দিল্লি, ট্রান্সফার হয়ে গেছে। ফোন করলাম, পরিচয় ছিল, বলে মুঝে মালুম হ্যাঁ লেকিন হ্যাঁ, মানে আমি পাঠাচ্ছি কোথায় কোথায় গণ্ডগোল হচ্ছে ওনাকে। তো 6টার সময় তিনি ফোর্স পাঠালেন, মালদা থেকে 6-7টা গাড়ি ঢুকলো, তারা রাস্তা ক্লিয়ার করতে করতে তখন আগুন জ্বলছে। আমাকে পুলিশ ছাড়ছে না, আমি বিএসএফকে বললেন আমাকে যেতে হবে, কাল আমার প্রোগ্রাম আছে রানাঘাটে। 9টার সময় বলে হ্যাঁ রাস্তা একটু খালি হয়েছে কিন্তু টেনশন আছে। আমি ছাড়ুন টেনশন। আমি যখন আসছি 9:30 10টার সময় 11টার সময় পার হচ্ছে ওইসব জায়গা, 2 দিকে আগুন জ্বলছে, তখন ধু ধু করে দোকান ভেঙে দিয়েছে। পুলিশ আর বিএসএফ টহল দিচ্ছে, রাস্তার হাইওয়েটা খালি করেছে 4 ঘন্টা পরে। আমি এলাম। আর তারপরে সেদিন কী বলে জঙ্গিপুরের কার্যকর্তারা বলে দাদা আপনাকে আসতেই হবে, আমরা একটা প্রতিবাদ সভা করবো। আমি গেছিলাম, দেখেছেন হয়তো ভিড় হয়েছে। ইদানিংকালে বিজেপির কোনো সভায় এত ভিড় হয়নি, পুরো হিন্দু সমাজ চলে এসছে এবং প্রায় 2000 টিএমসির কার্যকর্তা পঞ্চায়েত সদস্য সেদিন জয়েন করেছে। মানে আপনার কথা শুনলে মনে হবে আপনি ছাড়া বিজেপিতে আর কিছু নেই। আমি জানি না কেউ আছে কিনা, আমি কোথায় আছি বলে দিলাম আপনাকে। আপনি যখন মানে আমি আজকে বিজেপিতে কিছু নাই, XYZ, বাকি সবাই পার্টি আছে, আর পার্টি থাকলে আমরা সবাই আছি। তারা সভা করলে যা ভিড় হবে আপনি সভা করলে বেশি হবে। আমি জানি না কেন আমাকে পাঠানো, কেন লোকে আমাকে ডাকে, আমি তো কিছুই না বলছি, জিরো। আচ্ছা আপনি বলুন তো, দিলীপ ঘোষ বিজেপির প্রাইমারি মেম্বার, কোনো কমিটিতে নাই, MLA MP তো নাই। আমি যদি আমাকে কেন মমতা ব্যানার্জি ডেকে পাঠান, আর আমি গেলে অনেকের পেট খারাপ কেন হয়? কি দলকে বিড়ম্বনায় ফেলেছে, আপনি এবার কেন আমাকে ডাকেন, কে আমি? এটাই অনেকের কষ্টের কারণ। না কিন্তু দলকে এবার যে বিড়ম্বনায় ফেলেছেন এটা কি বুঝতে পারছেন? দল বিড়ম্বনায় অনেকবার পড়েছে দিলীপ ঘোষের জন্য, তাতে দলের লাভ হয়েছে, আর আমি বলছি এতে দলের লাভ হবে। হ্যাঁ অনেকের ব্যক্তিগত ক্ষতি হতে পারে, সেটা আমার দায় নয়। মানে ধরুন আমি ভাবছিলাম যে আপনি যখন প্রেসিডেন্ট হলেন আর কি, তার আগে ওই মুরলীধর সেন লেনে ওখানে আপনাদের পার্টি অফিসে লাঠালাঠি হয়ে গেছিল পুরসভার টিকিট বিলিকে কেন্দ্র করে। এবার তারপর আপনি এসে একটা একত্রিত ভাবটা দেখা গেছিল, সেই আপনাকে কেন্দ্র করেই আবার বিজেপিতে কত টুকরো হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে মারামারি। দেখুন তখন এই বিষয় চলে আসছে। বিজেপিতে বেনজল ছিল না, যা ছিল ছোট ছিল, বিজেপি ছিল, সমস্যাও ছিল না, ছোট পরিবার সুখী পরিবার, আশাও প্রত্যাশাও কিছু ছিল না। আর আমার আমলে 6 বছরে কোনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন হয়নি, ফলে আমি দমটা দেখাতে পারিনি। পঞ্চায়েত হয়েছে, পঞ্চায়েত লড়েছি, পার্লামেন্ট অ্যাসেম্বলি লড়েছি। আজ পরিবার বড় হচ্ছে, পরিবার কিছু সমস্যা থাকবেই। 4-5টা বউ এসে গেছে বাড়িতে, তারা বিভিন্ন পরিবার থেকে, তাদের মত আলাদা, কেউ বলছে আমি নিরামিষ, কেউ বলছে আমার মঙ্গলবার, কেউ বলছে আমার শনিবার। এটা সমস্যা হতেই পারে, এটা নিয়েই পরিবার এগোয়। এইটা বলার পর লোকে বলবে দিলীপ দা বিয়ে করেছেন বলে এখন বউয়ের উদাহরণ দিচ্ছেন, হতে পারে। তো এটাই বাস্তব, এটাকে মানতে হবে আপনাকে। পার্টি যখন হঠাৎ বাড়তে গেলে লোক নিতে হবে, কোথা থেকে আসবে? বিভিন্ন লোক থেকে এসছে, আপনার দলে পার্টি থেকে এসছে। আমার একটা কথা বলুন, আপনার দলে এখন গঙ্গা জল বেশি না বেনজল বেশি? দেখুন আমি তো ওটাকে গঙ্গা জল মনে করি, কারণ গঙ্গার প্রকৃতি এরকম আছে, যে জল তার সঙ্গে মিশবে সে গঙ্গা জল হয়ে যাবে। আর বিজেপির কালচার হচ্ছে তাই, বিভিন্ন নদ নদী খাল বিল থেকে জল আসে, গঙ্গায় পড়ে যায়, সবাই গঙ্গা জল হয়ে যায়। কিন্তু কিছু ময়লা থাকে জানেন তো, সে গঙ্গায় ভেসে ভেসে যায়, সে মেশে না, সেটা জানেন আপনি কি ভেসে যায়, সেটা একদিন ছাঁটা হয়ে যায়। কিছু লোক ছাঁটা হয়ে গেছে, যদি যে মিশতে না পারবে সেও ছাঁটা হয়ে যাবে। কিন্তু এখন যে পরিস্থিতি আছে, যেটুকুনি ময়লা আছে, সেইটা নিয়ে বিজেপি চলতে পারবে না? না ময়লা বিশেষ নাই, বাসনের ঠকাঠকি আওয়াজ হচ্ছে। ময়লা তখনই থাকে যখন বেনজল আসে, মানে বন্যার সময় ঘোলা জল থাকে, তারপরে থিতিয়ে গেলে আসল জলটা বোঝা যায়। এখন বিজেপি যেটা আসল, আমি এমনি বলছি না, তথ্য দিয়ে বলছি, 19 সালে আমরা 41% ভোট পেলাম লোকসভাতে, 18টা আসন জিতেছিলাম, সেটা কেউ ভাবতে পারেনি হয়েছে।
তারপরের যে নির্বাচন হলো 21-এ বিধানসভায় 38% ভোট পেলাম আমরা। 3% নেমেছে নয়, বেড়েছে। তার আগে 10% ছিল আমাদের লোক বিধানসভা, সেটা 38-এ গেছিল। এবারে আমরা 39% ভোট পেয়েছি। তার মানে 41 থেকে 38-এর মধ্যে বিজেপি মুভ করছে। তার মানে এটা হচ্ছে স্থায়ী জল, ঠিক আছে। আমি আপনাকে বলছি, বিজেপি যারা সাপোর্টার, বিজেপি যারা ভালোবাসেন সাধারণ মানুষ, তারা কেউ বিজেপির বাইরে যায়নি, বিজেপির সঙ্গে আছে। যারা বিজেপির সাধারণ কর্মী এত দূর পার্টিকে নিয়ে এসছে, তাদের মধ্যে কোনো সংশয় নেই তারা বিজেপিতে আছে, তারা লড়বে। ঠিক করতে হবে সামনের নেতৃত্ব কাকে রাখা হবে, তাকে সবাইকে নিয়ে চলতে হবে। এই সমস্যা সব পার্টিতে সবসময় হয়। যাদের পার্টিতে একজন লোক, সেখানে কোনো সমস্যা নেই, আর যার সমস্যা নেই তার কোনো সমাধানও নেই, তার কোনো ভবিষ্যৎও নাই। তাই জন্য আমাদের পার্টিতে সবসময় নতুন লোক আছে। সব রাজ্যে দেখুন, কেন্দ্রে দেখুন, বাইরের লোক গাদা গাদা আসছে, থাকছে। যেখানে সম্ভাবনা আছে সেখানে লোক আসবে, সেখানে সমস্যা হবে, সে সমাধান করে আমরা এগোচ্ছি। তাই রাজ্যে যে জিতেছি, জিতবো আগামী দিনে, আরও লোক আসবে। আর আমাদের পার্টিও বড়, আমাদের মনও বড়, সবাইকে নিয়ে এগোবো। না, এটাতে আপনি একটা খুব ইন্টারেস্টিং মোড়ে এনে দাঁড় করালেন।